জুন মাস, সাল 2020। হিমালয়ের সেই বরফ ঢাকা চূড়াগুলো যারা শতাব্দীর পর শতাব্দী ধরে নীরবে দাঁড়িয়েছিল, কিন্তু সেই রাতে তাদের নীরবতা ভেঙে পড়ে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা, সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফুট উপরে, যেখানে রাতের তাপমাত্রা -20-তে নেমে আসে, যেখানে শ্বাস নেওয়াটাই একটা যুদ্ধ। কিন্তু সেই রাতে যা ঘটেছিল তা পুরো বিশ্বের নজর কেড়ে নেয়। 2020 সালের এপ্রিল মাস, গোটা পৃথিবী করোনায় ভয়ে কাঁপছে। মানুষ ঘরে বন্দী, কিন্তু হিমালয়ের 14,000 ফুট উপরে, যেখানে বাতাস এতটাই পাতলা যে শ্বাস নেওয়াটাই একটা যুদ্ধ, আর সেখানে অন্য একটা যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল, নীরবে, অদৃশ্যভাবে। ভারতীয় সেনাবাহিনী পূর্ব লাদাখে একটি গুরুত্বপূর্ণ রাস্তা তৈরি করছিল। ডারবুক শিয়ক দৌলত বেগ ওল্ডি হাইওয়ে থেকে গালওয়ানের পেট্রোলিং পয়েন্ট 14 পর্যন্ত একটি ফিডার রোড। এই রাস্তার মানে ছিল ভারতীয় সেনাবাহিনী এখন মাত্র কয়েক ঘন্টায় এলএসিতে পৌঁছতে পারবে। এটা ভারতের কৌশলগত সাফল্য ছিল, কিন্তু বেইজিংয়ের চোখে এটা ছিল সরাসরি হুমকি। তখন চীন চুপচাপ সীমান্তে তার দাবা চালাতে শুরু করে। স্যাটেলাইট ছবিতে দেখা যায় চীনা পিপলস লিবারেশন আর্মি গালওয়ান নদীর ধারে এগিয়ে আসছে, তাঁবু গাড়ছে, রাস্তা বানাচ্ছে, নজরদারি সরঞ্জাম বসাচ্ছে, এবং সবচেয়ে চিন্তার কথা, এই এলাকায় আগের 2 বছরে চীনের কোনো সেনা ছিল না। হঠাৎ এই উপস্থিতি কোনো কাকতালীয় ঘটনা নয়। প্যাংগং লেকের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ভারতীয় সেনা দাবি করে এলএসি শুরু হয় ফিঙ্গার 4 থেকে, আর চীন দাবি করে ফিঙ্গার 2 থেকে। 2 দেশের মধ্যে এই 6টি ফিঙ্গারের মধ্যে রয়েছে বছরের পর বছর ধরে জমে থাকা বিরোধ। চীন ফিঙ্গার 2তে ব্লকিং পয়েন্ট তৈরি করে ভারতীয় টহল আটকে দেয়। ভারতীয় সেনারা যেখানে সবসময় টহল দিত, সেখানে এখন চীনের পতাকা। চীনের 13টি বিডিআরও ওই এলাকায় মোতায়েন করা হয়। প্রতিটি রেজিমেন্ট থেকে 1 কোম্পানি করে নিলেও সংখ্যা দাঁড়ায় প্রায় 1200 থেকে 1300 সেনা। ইচ্ছাকৃতভাবে সংঘাতের এলাকা 3 থেকে 4 কিলোমিটার জুড়ে ছড়িয়ে দেওয়া হয়। এটা আকস্মিক নয়, এটা পরিকল্পিত। দিল্লিতে যখন এই খবর পৌঁছালো, তখন সেনাপ্রধান জেনারেল এম নারাভানে ঘোষণা করলেন, ভারতীয় সৈন্যরা সীমান্তে তাদের অবস্থান বজায় রাখবে, অবকাঠামো নির্মাণ চলবে, যেখানে চীন সেনা পাঠাচ্ছে, ভারতও পাল্টা সেনা পাঠাবে। চীনা বাহিনী থেকে মাত্র 300 থেকে 500 মিটার দূরে ভারতীয় সেনারা অবস্থান নিল। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠল যে সেনাপ্রধান নিজে গোপনে লাদাখ সফর করলেন, নর্দার্ন আর্মি কমান্ডারের সাথে বসলেন, সামনের দিনগুলোর পরিকল্পনা করলেন। ট্যাঙ্ক প্রস্তুত রাখা হলো, যুদ্ধবিমান সতর্ক অবস্থায় রাখা হলো। প্যাংগং থেকে গালওয়ান পর্যন্ত পুরো এলএসি বরাবর টান টান উত্তেজনা। মে থেকে জুন, একটার পর একটা বৈঠক। 2 দেশই রাজি হল সেনা সরানো হবে। গালওয়ানে একটি নতুন তাঁবু, যা চীন সম্প্রতি বানিয়েছে, সেটা ভেঙে দেওয়া হবে। কিন্তু 15 জুনের সেই রাত, হিমালয়ের সেই অন্ধকার, যেখানে রাত নামলেই চাঁদের আলোতে বরফ কালো দেখায়, তাপমাত্রা -20-র কাছাকাছি। কর্নেল সন্তোষ বাবু, 16 বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার, বয়স মাত্র 38। সেদিন রাতে তিনি তার টহল দল নিয়ে গেলেন, নিশ্চিত করতে চীনারা কি সত্যি সরে গেছে। কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে এক ভিন্ন দৃশ্য। চীনা সেনারা শুধু অবস্থানেই ছিল না, তারা প্রস্তুত ছিল, অন্ধকারের মধ্যে লুকিয়ে। এবং এরপর যা ঘটে তা ছিল এক নির্মম সংঘর্ষ। পাথর, লোহার রড, কাঁটাতারের লাঠি দিয়ে একে অপরকে আক্রমণ। কর্নেল সন্তোষবাবু মাটিতে পড়ে যান। তার সাথে আরও 20 জন ভারতীয় জওয়ান সেই রাতে শহীদ হন। চীনা পক্ষেও হতাহত হয়েছিল, যদিও বেইজিং কখনো সরকারিভাবে স্বীকার করেনি। প্রশ্ন ওঠে, যদি 2 দেশই সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছিল, তাহলে এই সংঘর্ষ কেন হলো? কিছু বিশেষজ্ঞ মনে করেন এটা ছিল চীনের একটি পূর্ব পরিকল্পিত চাল, যাতে ভারতের কৌশলগত অগ্রগতি থামানো যায়। আবার অন্যরা মনে করেন এটা ছিল গ্রাউন্ড লেভেল মিসআন্ডারস্ট্যান্ডিং, যেখানে 2 পক্ষের মধ্যে যোগাযোগের অভাব পরিস্থিতিকে ভয়াবহ করে তোলে। আরেকটি ধারণা হল, চীন ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরি করে আন্তর্জাতিক পর্যায়ে শক্তির প্রদর্শন করতে চেয়েছিল। কিন্তু সত্যটা আজও পুরোপুরি পরিষ্কার নয়। 16 জুন ভোরে যখন খবর দিল্লিতে পৌঁছালো, পুরো দেশ স্তব্ধ হয়ে যায়। 20 বছরে এই প্রথম ভারত চীন সীমান্তে এত বড় রক্তপাত। এরপর ভারত কঠোর অবস্থান নেয়। সীমান্তে জরুরি ভিত্তিতে অতিরিক্ত সেনা পাঠানো হয়। T-90, ট্যাঙ্ক, Su-30 যুদ্ধবিমান সব প্রস্তুত রাখা হয়।
মাসের পর মাস আলোচনা চলতে থাকে। অবশেষে 2021 সালের ফেব্রুয়ারিতে উভয় পক্ষ গালওয়ান এবং প্যাংগংয়ের কিছু এলাকা থেকে সেনা সরিয়ে নেয়। আপাত দৃষ্টিতে উত্তেজনা কমে, কিন্তু সম্পর্ক আর আগের মতো থাকে না। গালওয়ানের সেই রাত শুধু একটি সংঘর্ষ ছিল না, এটা ছিল এক টার্নিং পয়েন্ট। কর্নেল সন্তোষ বাবু এবং তার সঙ্গীরা যে আত্মত্যাগ করেছিলেন তা শুধু একটি সীমান্তের জন্য নয়, তা ছিল একটি দেশের সম্মান, একটি দেশের মেরুদণ্ড সোজা রাখার জন্য। আর আজও হিমালয়ের সেই নীরব পাহাড়গুলো যেন জানে, সেই নীরবতার পেছনে লুকিয়ে আছে এক রক্তাক্ত ইতিহাস।